রেশন লেখার সাথে আপার লোব লেখা। আচ্ছা, এতক্ষণ তো লাং ডিজিজ বাই ইনঅর্গানিক ডাস্ট পড়লাম। এবার লাং ডিজিজ বাই অর্গানিক ডাস্ট পড়বো। ওকে। লাং ডিজিজ বাই অর্গানিক ডাস্ট, অর্থাৎ অর্গানিক হলো আমাদের যেগুলো প্ল্যান্ট বা এনিম্যাল, আহ যে এনিম্যাল বডি এবং প্ল্যান্ট বডির মধ্যে যে ডাস্ট গুলো থাকে সেগুলোকে অর্গানিক ডাস্ট। এর মধ্যে 1 নম্বর হলো হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস। 2022 সালে এখান থেকে কোশ্চেন আসছিল। হোয়াট ডু ইউ মিন বাই হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস? হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস এর আগের নাম ছিল এক্সট্রিনসিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস। নামটা শুনে বোঝা যাচ্ছে যে বাইরের থেকে কোনো একটা অ্যালার্জিক জিনিস ভেতরে ঢুকতেছে অ্যালভিওলার মধ্যে, এবং সেই কারণে অ্যালভিওলাইতে অ্যালার্জিক একটা ম্যানিফেস্টেশন হচ্ছে। Hypersensitive pneumonitis results from inhalation of wide variety of organic antigens that give rise to diffuse immune complex reaction in wall of the alveoli and bronchiole. Common cause include farmer lung, bird fancier's lung, etc. Hypersensitivity pneumonitis is not exclusively occupational and environmental. The pathology of hypersensitivity pneumonitis consists with both type 3 and type 4 immunological mechanism. Precipitating immunoglobulin G antibody may be detected in serum, and type 3 arthras reaction believed to occur in the lung. এটা আপনাদের একটু ক্লিয়ার করুন। তো হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস কোন কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি হচ্ছে? হাইপার সেন্সিটিভিটি আছে 4 ধরনের। এখানে টাইপ 3 এবং টাইপ 4টা হচ্ছে। টাইপ 3টা হলো ইমিউনো কমপ্লেক্স মেডিয়েট, ঠিক আছে। এবং টাইপ 3 যে ইমিউন কমপ্লেক্স হাইপার সেন্সিটিভিটি আছে, এটার একটাকে বলা হয় আর্থ্রাস রিয়াকশন। আর্থ্রাস রিয়াকশন কি? ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে যে ইনফ্লামেশনটা হয়। দেখেন টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির মধ্যে এসএলই আছে, ঠিক আছে। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে। কিন্তু সেক্ষেত্রে কি হয়, ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয় এবং সেটা ব্লাড দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং যে কোনো একটা জায়গায় ডিপোজিশন হয়ে ওই জায়গাতে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে ইনফ্লামেশন পরিচালনা করে। কিন্তু আর্থ্রাস রিয়াকশনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। সেটা কি? এক্ষেত্রে যেখানে ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয়, রিয়াকশনটা সেখানেই তৈরি হয়। আচ্ছা, যখন কোনো একটা ইনঅর্গানিক ডাস্ট লাঙে প্রবেশ করবে অ্যালভিওলাইতে, ইমিউন কমপ্লেক্সটা প্রথমে কোথায় ফর্মেশন হবে? ধরেন এই যে অ্যালভিওলার ভেতরে অর্গানিক ডাস্ট পৌঁছালো, তো ওর এগেনস্টে অ্যান্টিবডি এসে তো প্রথম ওই জায়গায় বাইন্ড করবে, তাই না? অ্যালভিওলাইতেই বাইন্ড করবে। সো এরা এখান থেকে আর মুভ করবে না, ওই জায়গায় ইমিউন কমপ্লেক্স তৈরি করে ওই জায়গাতেই রিয়াকশন করবে। সো এটি হলো আর্থ্রাস রিয়াকশন, টাইপ 3 আর্থ্রাস রিয়াকশন, অর্থাৎ লোকালাইজ টাইপ 3 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন কজ বাই ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন। ওকে। সো এই যে ইনঅর্গানিক একটা ডাস্ট আপনি ভেতরে নিচ্ছেন, ওইটার কারণে অ্যালভিওলাইতে ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে, ওটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে ওখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে ওখানে লাঙে আপনার কমপ্লিমেন্ট মেডিয়েটেড ড্যামেজ হচ্ছে।
তো এখানে অবশ্যই ওই পজিটিভ এজেন্টের এগেনস্টে অ্যান্টিবডি আপনি ব্লাডে পাবেন। যেমন এখানে ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি পাওয়া যায় অনেক সময় ব্লাডে, সিরামে। এবং type 3 ulcer reaction believed to occur in the lung, where the precipitation of immune complex result in activation of complement and inflammatory response in the alveolar wall, characterized by influx of mononuclear cell, foamy histiocyte. The presence of poorly formed non-casseting granuloma in the alveolar wall suggests type 4 response are also important. অর্থাৎ এটা তো টাইপ 3 রিয়াকশনের কথা দেখলাম আমরা, যে কমপ্লিমেন্ট মেডিয়েটেড ড্যামেজ। এছাড়াও দেখা গেছে যে অ্যালভিওলাইতে ছোট ছোট নন ক্যাসিয়েটিং গ্র্যানুলোমা ফর্মেশন হচ্ছে, যেটা হলো ডিলেড সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটির বৈশিষ্ট্য। যেমন টিউবারকুলোসিসের ক্ষেত্রে গ্র্যানুলোমা তৈরি হয় না, ওটা কিসের বৈশিষ্ট্য? ডিলেড সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। সো ওই পার্সপেক্টিভ থেকে বলা হয় যে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিসের টাইপ 3 আর্থাস রিয়াকশনের মাধ্যমে লাং ইনভলভমেন্ট হচ্ছে। এছাড়া টাইপ 4 অর্থাৎ গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন এগোনিস্ট দ্যাটস নক্সাস পার্টিকেল, এটার মাধ্যমে টাইপ 4 রিয়াকশন হচ্ছে। তো এখানে টাইপ 3 টাইপ 4 দুই ধরনের রিয়াকশনই হতে পারে। ক্রনিক ফর্ম অফ ডিজিজ মে বি অ্যাকম্পানিড বাই ফাইব্রোসিস। বিশেষ করে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন হয়ে গেলে পরবর্তীতে এটা ফাইব্রোসিস হয়। তো এখান থেকে মনে রাখবেন হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস অর্গানিক অ্যান্টিজেনের জন্য হচ্ছে, লাং এর টাইপ 3 টাইপ 4 দুই ধরনের ইনফ্লামেশন হচ্ছে। টাইপ 3 ইনফ্লামেশনটাকে লোকালাইজড লাং ইনভলভ যেটা হচ্ছে, এটাকে বলা হয় আর্থ্রাস রিয়াকশন। এক্ষেত্রে ব্লাডে ওই নক্সাস পার্টিকেলের এগেনস্টে অ্যান্টিবডি যেটা পাওয়া যাবে সেটা হলো ইমিউনোগ্লোবিন জি। আর এক্ষেত্রে এই ইনফ্লামেটরি ইনফিলট্রেটটা মেইনলি পেরিব্রঙ্কিওলার স্পেসে বেশি থাকে। এটা একটু মনে রাখতে পারেন, পরবর্তীতে ক্রনিক ক্ষেত্রে এটা ফাইব্রোসিস হয়ে যায়। ফাইব্রোসিস। Presentation of hypersensitivity pneumonitis varies from an acute form to more indolent pattern accordance with the antigen load. For example, অর্থাৎ এই যে হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস, এটা কতটুকু খারাপ ভাবে হবে এটা ডিপেন্ড করে অ্যান্টিজেন লোডের উপরে। যেমন একজন ফার্মার হেমন্তের সময় ধরেন মোল্ডি হে, অর্থাৎ যে হের যে খড়গুলো একটু ভেজা ভেজা এবং যেখানে ফাঙ্গাসের মোল্ড থাকে, এটা যদি বেশি বেশি গ্যাদার করতে থাকে ওয়েট সামারের সময়, তখন এন্টিজেনিক লোডটা অনেক বেশি হবে ওই মোল্ডি হের কারণে, ফাঙ্গাস মোল্ডের কারণে। এবং দেখা যাবে তার এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন গুলো বেশি হচ্ছে এবং লাং ম্যানিফেস্টেশনটা বেশি হচ্ছে। বিশেষ করে আচ্ছা, এটা কি ধরনের ম্যানিফেস্টেশন হবে বলেন তো? কিছুটা অ্যাজমার মতোই ম্যানিফেস্টেশন হবে, ওই যে কফ, ব্রেথলেসনেস, হুইজ। এছাড়া আর কি আছে? যারা পিজিয়ন ফ্যান্সিয়ার ক্লিনিং এর সাথে সম্পৃক্ত, বিশেষ করে অনেক বেশি কবুতর যারা পালে, যারা কবুতরের লিটার গুলা পরিষ্কার করে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। আমি কিন্তু এই ইতিহাসে এই জন্য সবসময় নেই যে এই কবুতর পালেন কিনা যার ড্রাই কফ থাকে, অনেকদিন হুইজ থাকে। এক্সাম্পল অফ লাং ডিজিজ কজ বাই অর্গানিক ডাস্ট। এক্সাম্পল অফ লাং ডিজিজ কজ বাই অর্গানিক ডাস্ট, এক নম্বর হলো ফার্মার লাং, যেটা মোল্ডি হে দিয়ে হয়। এজেন্টটা কি? স্যাকারোস্পোরা রেক্টিভার গুলো একটু মনে রাখবেন, আগের নাম ছিল হলো মাইক্রোস্পোরিস্পোরা ফেনি। এজেন্টটার নাম মনে রাখতে হবে যে ফার্মার লাং কি দিয়ে হয়, স্যাকারোপোলিস্পোরা রেক্টিভারগুলা। আচ্ছা, স্যাকারো মানে কি বলেন তো? স্যাকারো কথাটা কোথা থেকে আসছে?
সুগার থেকে আসছে, সুগার। সুগার থেকে আসছে। ল্যাটিনে একটা জনপ্রিয় নাম হলো সুক্রে। সুক্রে। কখনো যদি ল্যাটিন সিনেমা টিনেমা দেখেন কখনো, তাহলে দেখবেন সুক্রে নাম আছে। সুক্রে মানে হলো সুগার। প্রিজন ব্রেক দেখছেন? প্রিজন ব্রেক। আপনারা কি শুধু পড়াশোনাই করছেন, কিছুই দেখেন নাই? প্রিজন ব্রেকের সুক্রে আছে না? ওই যে বাল্ড হেডেড। হ্যাঁ হ্যাঁ, টাকলা ওইটা। সুক্রে। সুক্রে মানে হলো আপনার সুগার। সো ফার্মাল লাং একটা হয় হলো স্যাকারস্পোরা রেক্টিভারগুলা দিয়ে, আর একটা হয় হলো অ্যাসপারজিলাস ফিউমিগেটাস দিয়ে। এটা একটু মনে রাখবেন। বার্ড ফ্রেঞ্চিয়ার লাং, বিশেষ করে যারা কবুতর পালে ভাই, তাদের কিন্তু, কবুতর পালে কেউ এরকম পেশেন্ট যদি অ্যাজমা নিয়ে আসে, তাহলে কিন্তু আপনাকে এটা এক্সক্লুড করতে হবে। মাল্ট ওয়ার্কার লাং, বিশেষ করে মোল্ডি মাল্টিং এর সাথে যারা কাজ করে, অ্যাসপারজাস ক্যাভিটাস দিয়ে হয় তাদের, ক্ল্যাভাটাস দিয়ে হয়। চিজ ওয়ার্কার লাং, এটা অ্যাসপারজিলাস ক্ল্যাভিটাস। মেইনলি দেখেন সব মোল্ড অর্থাৎ ফাঙ্গাস দিয়ে বেশি হচ্ছে। স্যাক্সোফোন প্লেয়ার লাং, স্যাক্সোফোন চেনেন কি? স্যাক্সোফোন। স্যাক্সোফোন চেনেন? ওই যে বিশাল বড় বাঁশি, বিশাল বড় ওই যে কি বলে ওটা, ফ্লুইড, এই যেরকম নিচে নেমে আসে এরকম এরকম মাইকের মতো হয়ে যায়, এইভাবে বাজার বিশাল বড় বাঁশি স্যাক্সোফোন। ঠিক আছে, এই স্যাক্সোফোনের ইনার ওয়ালে দেখা যায় যে এই ফিউসেরিয়াম, পেনিসিলিয়াম, এই স্পেসিস গুলো থাকে, এবং এগুলোতে স্যাক্সোফোন প্লেয়ারদের আপনার এই অর্গানিক লাং ডিজিজ হতে পারে। রিজিনোসিস, কটন ফ্ল্যাক্স, হেম্প ডাস্ট, এগুলো দেওয়া হয়। তারপরে ইনহ্যালেশন অফ ফিভার, কন্টামিনেশন অফ এয়ার কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে ইনহ্যালেশন ফিভার বা হিউমিডিফায়ার ফিভার বলা হয় এটাকে। এটা কি দেওয়া হয়? থার্মোফিলিক অ্যাক্টিনোমাইসিস। ভাই আমি বলি এখান থেকে আসলে, আমি জানি দিস ইজ ব্যাড বাট পড়তে হবে। থার্মাল লাং, বার্টফ্রেঞ্চের লাং, সাইজোফোন প্লেয়ার, বিজিনোসিস, ইনহ্যালেশন ফিভার, এটা পড়তেই হবে। কোনটা কোন এজেন্ট দিয়ে হচ্ছে ভাই, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস থেকে 2022 সালে জানুয়ারিতে কোশ্চেন আসছে। তো কিভাবে কোশ্চেন আসতে পারে আমি বলে দিচ্ছি। কি কি রিয়াকশন হয়, কোন রিয়াকশন হয়, সিরামে কি পাওয়া যাবে, পেরিব্রঙ্কিওলার লেশন হয়, পরবর্তীতে যদি কন্ট্রোল না করেন কি হবে, লাং ফাইব্রোসিস। এর বাইরে এখান থেকে কিছু করার নাই। এখানে একটা জিনিস লিখে রাখছে, একটু মনে রাখেন। চার্টস, CHARTS, চার্টস। এই চার্ট দিয়ে সিতে কোল, কোল ওয়ার্কার নিউমোনিয়াসিস, নিউমোকোনিয়াসিস, এস্টে হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস, সাথে হিস্টিওসাইটোসিস, এতে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, আরতে রেডিয়েশন, টিতে টিবি, এসতে সার্কোয়েডোসিস এবং সিলিকোসিস। আবার বলতেছি, চার্টস, সিতে কোল নিউমোকোনিওসিস, এইচতে হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস, এইচতে হিস্টিওসাইটোসিস, এতে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, আরতে রেডিয়েশন, টিতে টিবি, এসতে সিলিকোসিস, সার্কোয়েডোসিস। এই যে চার্টস আছে দেখবেন। আচ্ছা, আমরা চার্ট সাধারণত কোথায় ঝুলে রাখি? রুমের মধ্যে। চার্ট সবসময় উপরে ঝুলে রাখি। তো এই মনে রাখবেন যে এই চার্টস নামের যে ডিজিজ গুলো আছে, এরা আপার লোব ফাইব্রোসিস করে। ওকে। তার মানে এখন যদি বলা হয় কোল ওয়ার্কার নিউমোকোনিয়াসিসে কোন জায়গায় ফাইব্রোসিস পাবেন, আপনি ফাইব্রোটিক শ্যাডো পাবেন আপার লোব। এই যে হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস কোথায় পাবেন? আপার লোব। টিবিতে কোথায় পাবেন? আপার লোব। এই যে সিলিকোসিস পড়ছি, কোথায় পাবেন? আপার লোব। তার মানে সবকিছু কিন্তু এক আমব্রেলা টার্মের আন্ডারে এনে দিলাম, যেন আপার লোব লোয়ার লোব নিয়ে আপনাদের আর ঝামেলা না হয়। ওকে। এবং আরেকটা জিনিস বলি, যত কানেকটিভ টিস্যু ডিজিজ আছে,
অ্যানকালোজিং, সরি, রিমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, সবকিছুতে লোয়ার লোবে ফাইব্রোসিস হয়। একমাত্র অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস এক্ষেত্রে আপার লোবে ফাইব্রোসিস হয়। ওকে। সো এখানে আমরা কি পাবো? ড্রাই কফ, হুইজ, ব্রেথলেসনেস, এগুলোই পাবো। এবং আলটিমেটলি ফাইব্রোসিসের যে ফিচার অস্কালটেশন ওইটাই পাবো, ওয়াইড স্প্রেড ইনস্পিরেটরি ক্র্যাকলস। ইনভেস্টিগেশনে কি এক্স রেতে ইল ডিফাইন্ড প্যাচি শ্যাডো পাওয়া যাবে, এইচআরসিটি তে বাইল্যাটারাল গ্রাউন্ড গ্লাস শ্যাডো পাবেন, বিশেষ করে আপার লোবে। ওকে। গ্রাউন্ড গ্লাস মানে কি রিপ্রেজেন্ট করে বলেন তো? গ্রাউন্ড গ্লাস রিপ্রেজেন্ট করে হলো ফাইব্রোসিস। তার মানে যারা একটু চালাক তারা একটু এখানে লিখে রাখবে যে এখানে মেইনলি অ্যাজমা লাইক সিমটমস পাওয়া যাবে এবং রেসপিরেটরি ফাংশন পাওয়া যাবে হলো, রেডিওলজিক্যাল এবং রেসপিরেটরি ফাংশন পাওয়া যাবে হলো কিছুটা এর মতো, ফাইব্রোসিসের মতো। যেমন দেখাই যাচ্ছে এখানে গ্রাউন্ড গ্লাস অপাসিটি পাওয়া যাচ্ছে হলো আপার লোবে। পরবর্তীতে ক্রনিক ডিজিজে ফাইব্রোসিস ডেভেলপ করবে, ট্রাকশন ব্রঙ্কিয়াক্টাসিস ডেভেলপ করবে, হানিকম অ্যাপিয়ারেন্স ডেভেলপ করতে পারে। ব্লাডে কি পেতে পারেন? পজিটিভ ইমিউনোগ্লোবিন জি এগেনস্ট দ্যাট নক্সাস পার্টিকেল। এখান থেকে আর কিছু লাগবে না। প্রেডিক্টিভ ফ্যাক্টর ইন আইডেন্টিফিকেশন অফ হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস। 1 নম্বর, এক্সপোজার টু নোন অফেন্ডিং। 4টা স্টার দেন। কোন কোন জিনিস দেখলে আমরা প্রেডিক্ট করবো যেটা হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস হতে পারে? 1 নম্বর হলো এক্সপোজার টু এ নোন অফেন্ডিং এজেন্ট। জুবাইর, আমি পাইছি, আমি ক্লাস নিচ্ছি তো, আমি রিসিভ করছি, এরপরে তোমার আমি কথা বলি, হ্যাঁ? এক্সপোজার টু নোন অফেন্ডিং এজেন্ট অর্থাৎ একটা কামলা বা চাষা বা কৃষক যেটাই বলেন, সে আসলে আমাকে মাথায় একটু রাখতে হবে অ্যাথলেটিক ম্যানিফেস্টেশন বা কফ, হুইজ, চেস্ট টাইটনেস, এগুলো নিয়ে আসলে আমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। কিংবা যে কবুতর পালে, তার ক্ষেত্রে আমার মাথায় এটা রাখতে হবে। তারপরে ব্লাডে হিমোগ্লোবিন জি, এই যে সাপোর্টেড বাই পজিটিভ সিরাম অ্যান্টিবডি এগেনস্ট দ্য নক্সাস পার্টিকেল। সো ব্লাডে আমরা প্রিসিপিটেটিং অ্যান্টিবডি পাচ্ছি কিনা এটা দেখতে হবে। রিকারেন্ট এপিসোডস অফ সিমটমস, বারবার এই সিমটমসটা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। তারপরে ফাইব্রোসিসের ফিচার ইনস্পিরেটরি ক্র্যাকলস নিয়ে প্রেজেন্ট করবে। সিমটম সাধারণত এক্সপোজড হওয়ার 4 থেকে 8 ঘন্টা পরে ডেভেলপ করবে এবং ওয়েট লস হবে পেশেন্টের। ঠিক আছে, এটা একটু খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা একটু মনে রাখতে হবে। আমি জানি কষ্ট হবে, বাট হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস খুবই ইম্পর্টেন্ট। নন অফেন্ডিং এজেন্টের সাথে এক্সপোজার, ব্লাডের প্রিসিপিটিং অ্যান্টিবডি পাবেন, রিকারেন্ট এপিসোড অফ সিমটমস পাবেন, যতবার এক্সপোজড হবে ততবার ইনস্পিরেটরি ক্র্যাকলস পাবেন, ওই যে যেটা ফাইব্রোসিসের ফিচার। সিমটমস সাধারণত এক্সপোজ হওয়ার 4 থেকে 8 ঘন্টা পরে ডেভেলপ করবে। এর সাথে যেটা মনে থাকবে না সেটা হলো ওয়েট লস। ম্যানেজমেন্ট কি? এত কিছু পড়লাম, ম্যানেজমেন্ট কি জানেন? ম্যানেজমেন্ট হলো স্টেরয়েড। সুন্দর করে উপরে লিখে রাখেন। প্লুরাল প্ল্যাক। প্লুরাল প্ল্যাক কি দিয়ে হয়? অ্যাসবেস্টোসিস এক্সপোজারের মাধ্যমে হয়, এটা কোনো ট্রিটমেন্ট করার দরকার নাই। অ্যাসবেস্টোসিস থেকে আর কি হতে পারে? মেসোথেলিওমা হতে পারে, এটা মনে রাখেন, যেটা ম্যালিগনেন্ট টিউমার অফ দা প্লুরা। তো ম্যালিগনেন্ট টিউমার অফ দ্য প্লুরা কে আমরা মেসোথেলিওমা বলি, যেটা অ্যাসবেস্টোসিস দিয়ে হতে পারে। আর এটার বিনাইন ফর্ম হলো প্লুরাল প্ল্যাক। এর বাইরে এখান থেকে আর কিছু লাগবে না। মেসোথেলিওমা কি দিয়ে হয়? অ্যাসবেস্টোসিস এক্সপোজারের মাধ্যমে হয়।
এর বাইরে এখানে আর কিছু লাগবে না। এবার আসেন, শালা পড়াই শেষ হয় না রে। পালমোনারি ইম্বোলিজম। Majority of the pulmonary emboli arises from propagation of lower limb deep vein thrombosis. Rare cause includes septic emboli, যেগুলো ট্রাইকাসপিড অফ পালমারি ভালভ থেকে হতে পারে, টিউমার, ফ্র্যাকচার অফ দ্য লং বোন অফ দ্য ফিমার। এছাড়া এয়ার এবং অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। আমি একটা কথা বলি, সেটা শোনেন। দেখেন, এখানে বলা হয়েছে পালমোনারি থ্রম্বোএম্বোলিজম শব্দের অর্থ কি, যে অন্য যে কোনো একটা জায়গার থ্রম্বাস আমাদের যে পালমোনারি ক্যাপিলারি আছে সেই ক্যাপিলারিকে ব্লক করে দিবে। পালমোনারি যে ক্যাপিলারি আছে সেই ক্যাপিলারিকে সে ব্লক করে দিবে। এটি হলো পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। সো মোর কমনলি এটা যে কারণে হয় সেটা হলো আমাদের লোয়ার লিম্বে যখন ডিপ ভেইনের থ্রম্বোসিস হয়, থ্রম্বাসের কিছু অংশ ভেঙে ভেঙে ইনফেরো ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, সেখান থেকে যখন পালমোনারি ভেসেলে যায় ওখানে আটকা পড়ে। এটাই মোস্ট কমন কজ। এছাড়া কিছু রেয়ার কজ আছে, যেমন ট্রাইকাসপিড ভালভে এন্ডোকার্ডাইটিস হয়েছে, এখানে সেপটিক ভেজিটেশন ফর্ম হয়েছে, সেটা ডিটাচড হয়ে গিয়ে এম্বোলিজম হলো, এটা হতে পারে। আর হতে পারে, আমাদের সময় একটা সিনারিও আসছিল। সিনারিওটা ছিল এরকম যে একটা পেশেন্ট পালমোনারি সরি একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করছে, ফ্র্যাকচার ফিমার নিয়ে আসছে। 24 ঘন্টা পরে সে চেস্ট পেইন এবং সিভিয়ার ব্রেথলেসনেস ডেভেলপ করছে। হোয়াট উড বি দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস? সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি। সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি। তো এরকম একটা কোশ্চেন আছে। এছাড়া এয়ার এম্বোলিজম হতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে, যেটাই হোক এগুলো দিয়েও হতে পারে আর কি। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পারবো। ফিচার অফ পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। এখন পালমোনারি থ্রম্বোএম্বোলিজম তিন ভাগে আমরা ভাগ করতে পারি সিমটমস এর উপরে ভিত্তি করে। একটা হলো অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, অর্থাৎ সেক্ষেত্রে পুরা পালমোনারি মেইন সাপ্লাইটাই ক্লকড হয়ে যাবে, অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। দ্বিতীয় হলো অ্যাকিউট স্মল পালমোনারি এম্বোলিজম। সেক্ষেত্রে পালমোনারি আর্টারির জাস্ট একটা ব্রাঞ্চ অক্লুড হয়ে যাবে এবং সেই ড্রেইনড এরিয়া গুলো সেখানে ইনভলভ হবে। যেমন এই যে এরিয়ার নেক্রোসিস হতে পারে, নেক্রোসিস থেকে ইনফ্লামেশনের কারণে এখানে ডিফিউশন হতে পারে। আর একটা হলো ক্রনিক পালমোনারি এম্বোলিজম, অর্থাৎ ক্রনিক ভাবে পালমোনারি ভেসেল গুলো কম বেশি অক্লুডেড হয়ে আছে, যার কারণে ক্রনিক অবস্ট্রাকশন তো অনেক দিন ধরে ধরে ডেভেলপ করছে। সো ইন দ্য মিন টাইম আমাদের হার্টও এই চেঞ্জের সাথে নিজেকে একটু অ্যাডাপ্টেশন করে ফেলছে। সো এখান থেকে দেখা যেতে পারে যে রাইট হার্ট ফেইলিওর থাকতে পারে, পালমোনারি হাইপারটেনশন থাকলে রাইট হার্ট ফেইলিওরের ফিচার থাকতে পারে, রেস জেবিবি থাকতে পারে। যাই হোক, অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমের কথা যদি বলি, এক্ষেত্রে মেইন ব্রাঞ্চ অফ পালমোনারি আর্টারি একদম ব্লক হয়ে যাবে। বিশেষ করে এই পালমোনারি যে ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্কের এই যে এই জায়গাটা যদি ব্লক হয়, তাহলে কোনো ব্লাডই আর যেতে পারবে না লাঙে। সেক্ষেত্রে লাঙে যদি যেতে না পারে, রাইট হার্ট থেকে লেফট হার্টে কিন্তু ব্লাড আসতে পারতেছে না। তো পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কেমন হবে? কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে না বেড়ে যাবে?
একদম কমে যাবে। তো পেশেন্ট একদম কার্ডিয়াক ফেলিওর নিয়ে আসবে আমাদের কাছে। রাইট হার্ট ফেলিওর তো থাকবেই, পালমোনারি ট্রাঙ্ক একদম বন্ধ, সো রাইট হার্ট একদম ফেইল থাকবে, সাথে লেফট হার্ট ফেলিওর থাকবে। সো একদম ডিমিনিশ কার্ডিয়াক আউটপুট নিয়ে আসবে। তো কার্ডিয়াক আউটপুট না থাকলে ব্রেনে ব্লাড সাপ্লাই যাবে না, পেশেন্ট ফেইন্ট হয়ে আসবে। তারপরে চেস্ট পেইন ডেভেলপ করবে। কারণ হলো, যদি ব্লাড সাপ্লাই না হয় তাহলে তো হার্টও ব্লাড সাপ্লাই পাবে না। তখন চেস্ট পেইন নিয়ে আসবে, অ্যাপ্রিহেনশন নিয়ে আসবে। সাইন কি মেজর সার্কুলেটরি কলাপস, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন থাকবে, জেভিপি রেস থাকবে। তারপরে ভলিউম ওভারলোডের জন্য গ্যালোপ থাকবে। আমরা এগুলো কার্ডিওলজিতে পড়বো। তারপরে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া মানে ইউরিন আউটপুটও কমে যাওয়া, এটা একটু মনে রাখতে হবে আমাদের। তারপরে চেস্ট এক্সরেতে কি পাবেন, পুরো লাং ফিল্ড কালো হয়ে থাকবে, একদম ব্ল্যাক। এই যে লাঙে কোনো ব্লাড পৌঁছচ্ছে না, তো পুরা লাং ব্ল্যাক হয়ে থাকবে, যেটাকে অলিগেমিক লাং ফিল্ড বলা হয়। ইসিজি তে কি ফাইন্ডিং পাওয়া যাবে, S1Q3 T3। এটা আপনারা এখন বোঝালে বুঝবেন না, জাস্ট মনে রাখেন লিড ওয়ানে ডিপ এস ডিপ এস ওয়েভ থাকবে, লিড 3 তে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ এবং টি ইনভার্সন থাকবে। এখান থেকে নাম আসছে S1, অর্থাৎ লিড 1 এর আর লিড 3 প্যাথোলজিক্যাল কিউ এবং টি ইনভার্সন। S1Q3 T3 এটা পাবেন। আর্টারিয়াল ব্লাড গ্যাস, এবিজি। এবিজি তে মনে রাখবেন যে এক্ষেত্রে কিন্তু কিডনি পারফিউশন হচ্ছে না, সো এখানে রেনাল ফেলিওর আছে। কিডনি পারফিউশন না হলে ব্লাডে অ্যাসিড বেড়ে যাবে, সো পিএইচ কমে যাবে। অ্যাসিড বেড়ে গেলে পিএইচ কমে যাবে, বাইকার্বনেট তো কমে যাবে। আর এটাকে কম্পেনসেট করার জন্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড কমে যাবে, অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিস পাবেন। এক কথায় হলো, ইন কেস অফ ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম আপনি মেটাবলিক অ্যাসিডোসিস পাবেন ডিউ টু কিডনি ফেইলিওর। তো মেটাবলিক অ্যাসিডোসিসের পিএইচও কম, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইডও কম, বাইকার্বনেট কম। অ্যাকুইটি স্মল আর মিডিয়াম পালমোনারি এম্বোলিজমে কি পাওয়া যাবে, অক্লুশন অফ সেগমেন্টাল পালমোনারি আর্টারি। একটা সেগমেন্টকে সাপ্লাই দিচ্ছে, ওরকম একটা পালমোনারি আর্টারি অক্লুড হবে। সো এটা নেক্রোসিস হয়ে, ইনফ্লামেশন হয়ে ওখানে ইফিউশন তৈরি হতে পারে। প্লুরায় এফেক্ট হচ্ছে ইনফ্লামেশনের কারণে, এই যে ব্লাড সাপ্লাই পাচ্ছে না। সো ইন দ্যাট কেস দেয়ার উইল বি প্লুরোটিক চেস্ট পেইন, রেস্ট্রিক্টিভ ব্রিদিং, প্লুরাল রাব থাকতে পারে। তারপরে পালমোনারি ইনফ্লামেশন হয়ে, মানে পালমোনারি নেক্রোসিস হয়ে এই এরিয়াটা ধরেন ব্লাড অক্সিজেন না পেয়ে পেয়ে এই এরিয়াটা একদম কম্প্রেসড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন ডায়াফ্রাম এলিভেটেড হয়ে যাবে। লানে ব্লাড না থাকলে ব্লাড কেন হবে? হার্টের শ্যাদো কি? হার্টের শ্যাডো কি? হার্টের শ্যাডো হোয়াইট কেন? হার্টের শ্যাডো হোয়াইট কেন, কারণ ওখানে ব্লাড থাকে। তো লাং কি একদম কালো থাকে, নাকি লাঙের মধ্যে একটু ছোপ 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 সাদা 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 দাগ থাকে, হোয়াইট হোয়াইট দাগ থাকে? থাকে না। তো ওইটা কেন থাকে? ওটা ব্লাড ভেসেল, ওখান দিয়ে ব্লাড যাচ্ছে এই জন্য। সো যখন আপনার পুরাপুরি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, তো তখন তো আর ওই ছোপ ছোপ দাগটাও আপনি পাবেন। ওকে। সো মনে রাখবেন যে অ্যাকিউট স্মল আর মিডিয়াম পালমোনারি এম্বোলিজম এক্ষেত্রে আমাদের কাছে
ক্রোটিক চেস্ট পেইন, প্লুরাল রাব এগুলো নিয়ে আসে, প্লুরাল ইফিউশন নিয়ে আসে। এখান থেকে আর কিছু লাগবে না। ক্রনিক পালমোনারি এম্বোলিজম হলো রাইট হার্ট ফেলিওরের ফিচার নিয়ে আসে, পালমোনারি হাইপারটেনশন এবং রাইট হার্ট ফেলিওরের ফিচার। তো পালমোনারি হাইপারটেনশনের জন্য লাউড P2 পাওয়া যায়, রাইট ভেন্ট্রিকুলার হিপ পাওয়া যায়, কারণ রাইট ভেন্ট্রিকেল যখন বড় হয়ে যায়, হাইপারট্রফি হয়ে যায়, তখন রাইট ভেন্ট্রিকুলার হিপ পাওয়া যায়। আমরা এগুলো পরে জানবো কার্ডিওলজি পড়ার সময়। জাস্ট মনে রাখেন রাইট ভেন্ট্রিকুলার হিপ কোন সময় পাওয়া যায়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাওয়া যায়। ইসিজি তে কি পেতে পারেন? পি পালমোনালি পেতে পারেন, অর্থাৎ প্রমিনেন্ট পি ওয়েভ পেতে পারেন। তারপরে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেতে পারেন। এখান থেকে আর কিছু লাগবে না। ফিচার অফ পালমোনারি থ্রম্বোএম্বোলিজম এর ইনফ্রাকশন অন চেস্ট এক্সরে, কি কি পেতে পারেন পালমোনারি থ্রম্বোএম্বোলিজমের একটা পেশেন্টের চেস্ট এক্সরে? এক নম্বর হলো পালমোনারি অপাসিটি পেতে পারেন, ক্যাভিটি অপাসিটি পেতে পারেন, ওয়েজ শেপড অপাসিটি পেতে পারেন, লিনিয়ার অপাসিটি পেতে পারেন, প্লুরাল ইফিউশন পেতে পারেন, যেটা ব্লাড স্টেইন পর্যন্ত হতে পারে, অলিগেমিয়া পাবেন। তারপরে যে জায়গায় ব্লক আছে তার প্রক্সিমালি ডায়ালেটেড পালমোনারি আর্টারি পেতে পারেন। আর দ্বিতীয়ত ওই যে লাং যে জায়গায় নষ্ট হয়ে গেছে ব্লাড না পেয়ে পেয়ে, সেক্ষেত্রে হেমিডায়াফ্রাম এলিভেটেড থাকতে পারে। সো মেইনলি আপনি এখানে কি কি পাবেন? পালমোনারি অপাসিটি পেতে পারেন, ওয়েট শেপ প্রপার্টিজ পেতে পারেন, অপাসিটি পেতে পারেন, হরাইজন্টাল লিনিয়ার অপাসিটি পেতে পারেন, প্লুরাল ইফিউশন পেতে পারেন, এইদিকে অলিগেমিক লাং শ্যাডো পেতে পারেন, ডোমিনেন্ট ভাস্কুলেচার পেতে পারেন, আর এদিকে এলিভেটেড হেমিডায়াফ্রাম পেতে পারেন। এটা ইম্পর্টেন্ট। আমি যা যা বলছি এখানে তাই তাই আছে, সুন্দর করে পড়ে ফেলবেন এখান থেকে এই পর্যন্ত। এই যে মেটাবলিক অ্যাসিডোসিস ক্যান বি সিন ইন ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, এক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস আর ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি পালমোনারি থ্রম্বোএম্বোলিজমের ক্ষেত্রে? এটা ম্যাক্সিমাম মনে হয় 3-4 বার এফসিপিএস এ আসছে, সিটি পালমোনারি এনজিওগ্রাফি। এটা একটু মাথায় গেঁথে ফেলেন যে সিটি পালমোনারি এনজিওগ্রাফি হলো ইনভেস্টিগেশন অফ চয়েস ইন পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। এটা লাগবে না আপনাদের। ম্যানেজমেন্ট কি? এখন ম্যানেজমেন্ট বলা হয় হলো ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা দেবো রিভারক্সাবান। নামটা মনে রাখেন, রিভারক্সাবান দিতে পারেন। রিভারক্সাবানের কথা লিখে রাখেন। থ্রম্বোলাইটিক অ্যান্ড সার্জারি থেরাপি, এগুলো আমাদের দরকার নাই। এবার আসেন, এই সিনারিওটা খুবই ইম্পর্টেন্ট যে একটা পেশেন্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে, রিভারক্সাবান পাচ্ছে, তার পালমোনারি থ্রম্বোএম্বোলিজমের কারণে, তারপরেও তার গত 6 মাসে 3 বার পালমোনারি থ্রম্বোএম্বোলিজমের অ্যাটাক হয়েছে। হোয়াট উড বি দ্য নেক্সট ট্রিটমেন্ট অর ম্যানেজমেন্ট অফ চয়েস ইন দিস পেশেন্ট? এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা ইন্ট্রাভেনা কাভাতে একটা ফিল্টার লাগাই দেবো নেটের মতো, যে ফিল্টার আমাদের লোয়ার লিম্ব থেকে আসা থ্রম্বাসকে লাঙে ঢুকতে, হার্টে ঢুকতে দিবে না। সো মনে রাখবেন যে রিকারেন্ট থ্রম্বোএম্বোলিজমের যদি সিনারিও থাকে এবং ম্যানেজমেন্ট অফ চয়েস জানতে চায়, তাহলে চয়েস হলো ইন্ট্রাভেনা কাভাল ফিল্টার। ওকে, এখান থেকে আর কিছু লাগবে না।
পালমোনারি হাইপারটেনশন কোন সময় বলা হবে? যখন পালমোনারি আর্টারি প্রেসার নর্মাল কত, এটা আগে জানতে হবে। পালমোনারি আর্টারিয়াল প্রেসার হলো নর্মাল 25 মিলিমিটার মার্কারি। যদি এর চেয়ে বেশি হয় তখন আমরা পালমোনারি হাইপারটেনশন বলবো। প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন ইজ রেয়ার। প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন হলো যেটা একটা ইন্ট্রিনসিক ভাস্কুলার ডিজিজ অফ দ্য পালমোনারি ভেসেল, ইডিওপ্যাথিক কারণে যেটা হয়। এটা কোন ক্ষেত্রে ডেভেলপ করতে পারে? উইমেনদের ক্ষেত্রে, 20 থেকে 30 বছর বয়সের উইমেন। এটা পড়ে লাভ নাই, মনে থাকবে না, জাস্ট মনে রাখেন প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন ইয়াং এজের ফিমেলদের হতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি? পালমোনারি যদি হাইপারটেনশন থাকে ভাই, পেশেন্ট রাইট হার্ট ফেলিওর নিয়ে আসবে। ঠিক আছে, বাস। টিপিক্যাল সিমটম হলো ব্রেথলেসনেস থাকবে, চেস্ট পেইন থাকবে, ফ্যাটিক থাকবে, প্যালপিটেশন থাকবে, জেভিপি এলিভেটেড থাকবে। তারপরে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য প্যারাস্টার্নাল হিট পাবেন। রাইট ভেন্ট্রিকুলার ভর্তি হওয়ার জন্য ভলিউম ওভারলোডের কারণে গ্যালপ হৃদয় পাবেন। এইগুলোই হাইপার, এই সম্পর্কে আমরা আরো ভালো জানবো কার্ডিওলজি পড়ার সময়। বিশেষ করে কি কি পাই আমরা? সাইন গুলো ইম্পর্টেন্ট। রেজ, ধরেন এই যে পালমোনারি হাইপারটেনশন, তাহলে রাইট ভেন্ট্রিকেলকে এক্সেস প্রেশারের এগেনস্টে কন্ট্রাকশন করতে হবে এবং হাইপারট্রোফাইড হয়ে যাবে। তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রোফাইড হয়ে গেলে আমরা প্যারাস্টার্নাল হিট পাই। তারপরে রাইট ভেন্ট্রিকেল যদি কনজেস্টেড হয়, রাইট অ্যাট্রিয়াম কনজেস্টেড হবে, সো উই উইল গেট রেজড জেভিপি। পালমোনারি হাইপারটেনশন থাকলে লাউড পি2 পাওয়া যায়, পালপেবল পি2 পাওয়া যায়। তারপরে রাইট ভেন্ট্রিকেল যদি ভলিউম ওভারলোড থাকে, হার্ড হার্ড সাউন্ড পাওয়া যায় রাইট ভেন্ট্রিকেলে। তারপরে এদিকে রাইট ভেন্ট্রিকেল যদি, রাইট এট্রিয়াম যদি বেশি কনজেস্টেড থাকে, সেখান থেকে আলটিমেটলি পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, সেখান থেকে অ্যাসাইটিস পর্যন্ত ডেভেলপ করতে পারে। অর্থাৎ রাইট হার্ট ফেলিওরের ফিচার গুলো এখানে আমরা দেখতে পারি। এখানে কি পাওয়া যাবে? ইসিজি তে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির যে ফিচার, এটাই আমরা পাবো। ম্যানেজমেন্ট কি? ডায়োটিক থেরাপি আমরা দিব। ভলিউম ওভারলোড হয়েছে রাইট ভেন্ট্রিকেলে, ডায়োটিক থেরাপি দিব। এছাড়া কিছু ড্রাগ, এবং সবসময় যখন মনে রাখবেন যে লাং সবসময় যখন ভেজা থাকবে পালমোনারি হাইপারটেনশনের জন্য, অনেক বেশি যদি কনজেস্টেড থাকে, ইট মে কজ লাং ইনফেকশন। সো এই ক্ষেত্রে সবসময় নিউমোকক্কাল এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন দিতে হবে। কিছু ড্রাগ আছে যেটা পালমোনারি ভেসেলকে ডাইলেট করে, যেমন প্রোস্টাসাইক্লিন, আমরা জানি এরা ভ্যাসোডাইলেটর। প্রোস্টাসাইক্লিন অ্যাগোনিস্ট, যেমন লিসোপ্রোস্ট, ইপোপ্রোস্টোনেল, লিসোপ্রোস্ট, ইপোপ্রোস্টোনেল, ইপোপ্রোস্টোনেল বা ইপোপ্রোস্টোনল। এরা আর একটা হলো এন্ডোথিলিন, আমরা জানি ভ্যাসো কনস্ট্রিকশন করে, সো এন্ডোথিলিন ব্লকার যারা আছে, বোসেন্ট্রান, অ্যাম্বিসেন্ট্রান, এগুলো আমরা ইউজ করতে পারি ভেসেল ডাইলেট করার জন্য। এটা ইম্পর্টেন্ট। কজেস অফ পালমোনারি হাইপারটেনশন, দুইটা স্টার দিয়ে একবার রিডিং করতে পারেন। যেমন কিছু কানেকটিভ টিস্যু ডিজিজ থেকে হতে পারে, যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস, লিমিটেড কিউটিনাস ভ্যারাইটি, সিস্টোসোমিয়াসিস থেকে হতে পারে। এইচআইভি ইটসেলফ ক্যান কজ। লেফট হার্ট ফেলিওরের কারণে, লেফট হার্টের ফেলিওর থেকে আলটিমেটলি রাইট হার্ট ফেলিওর হতে পারে। লেফট হার্ট যদি কনজেস্টেড হয়, পালমোনারি ভেসেল কনজেস্টেড হবে, সেখান থেকে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। মিসেলেনিয়াস এর মধ্যে সিকেল সেল ডিজিজের কথা মনে রাখবেন। সিকেল সেল ডিজিজ, এরা পালমোনারি ভেসেলে অক্লুশন করে পালমোনারি হাইপারটেনশন করতে পারে। আর কিছু পড়তে হবে না, এগুলো কিছু পড়তে হবে না, পড়লে মনে থাকবে না। জাস্ট হেমাটোলজিক্যাল ডিজিজটা মনে রাখেন। মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ যেগুলো হয়, অনেক বেশি ব্লাড সেল তৈরি হওয়ার কারণে ব্লাড ঘন হয়ে যায়,
যেমন পলিসাইথেমিয়া রুব্রাভেরা, সিএমএন, তখন ব্লাড সহজে মুভ করতে চায় না, তখন পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এটা মনে রাখেন, সিকেল সেল ডিজিজ, মাইলোপলিফেরেটিভ ডিজিজ। আর কিছু করতে হবে না, এগুলো করলেও মনে থাকবে না, হ্যাঁ। ইনফেক্টিভ গুলোর মধ্যে এইচআইভি মনে রাখবেন, সিস্টোসোমিয়াসিস মনে রাখবেন, কানেক্টিভ টিস্যু ডিজিজের মধ্যে সিস্টেমিক স্ক্লেরোসিস মনে রাখবেন, লাং ডিজিজের কারণে পালমোনারি হাইপারটেনশন হতে পারে মনে রাখবেন। তারপরে স্কর পালমোনালি, যেটা স্কর পালমোনালির মধ্যে যেমন সিওপিডি আছে, ইন্ট্রিনসিক লাং ডিজিজ বা লাং ফাইব্রোসিস আছে, ব্রঙ্কিওক্টেসিস আছে, এবং স্লিপ অ্যাপনিয়া আছে। এগুলোর কারণেও পালমোনারি হাইপারটেনশন হতে পারে, যেটাকে আমরা স্কর পালমোনালি বলি। আচ্ছা, আমরা এবার একটু পড়ি, স্লিপ অ্যাপনিয়াটা পড়ি। Recurrent upper airway obstruction during sleep, sufficient to cause sleep fragmentation and daytime sleepiness, is thought to affect 2% of the women and 4% of the men over age 30 to 60. দেখেন, আমরা যখন জাগ্রত অবস্থায় থাকি তখন আমরা এই যে বিভিন্ন ফ্যারেঞ্জিয়াল মাসেলের নেসেসারি কন্ট্রাকশনের মাধ্যমে এয়ারওয়ে ট্র্যাকটাকে প্যাটেন্ট রাখি, এতে সহজে বাতাস ভেতরে ঢুকতে পারে এবং বের হতে পারে। কিন্তু যখন আমরা শুয়ে পড়ি, ঘুমায় পড়ি, তখন আমরা এই মাসেল গুলোকে কনসাসলি আর ম্যানিপুলেট করতে পারি না, তখন সেই মাসেল গুলো কলাপস করে। এতে রেসপিরেটরি ট্র্যাক্টের যে ওপেনিং, এয়ারওয়ে ট্র্যাক্টের যে ওপেনিং, এটা বন্ধ হয়ে আসে। বিশেষ করে যারা ওবেস তাদের ক্ষেত্রে এটা হয়, এবং এই ক্ষেত্রে পেশেন্টের অ্যাপনিয়া ডেভেলপ করে। এবং অ্যাপনিয়া ডেভেলপ করলে কি কি হয়? অ্যাপনিয়া ডেভেলপ করলে পেশেন্টের স্লিপ কখনোই রেম স্লিপ পর্যায়ে যেতে পারে না। আমাদের শরীরের ক্লান্তি দূর করার জন্য রেম স্লিপ খুবই দরকার, যেটা ঘুমানোর প্রায় 1 ঘন্টা পরে ডেভেলপ করে, 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে ডেভেলপ করে। সো আপনার যদি একটু পর পর স্লিপ ফ্র্যাগমেন্টেশন হয় এই অ্যাপনিয়ার জন্য, আপনার কি হবে? আপনি কখনো রেম স্লিপ পাবেন না, সারা রাত ঘুমায় রেম স্লিপ পাবেন। তো ঘুমানোর পরেও সারা সকাল সারা বিকেল আপনার ঘুম ঘুম ভাব থাকবে, অবসন্নতা থাকবে। ঠিক আছে? শুধু তাই না, এই যে অ্যাপনিয়া কি একটা সিরিয়াস কন্ডিশন নাকি যে কোনো ফেলা কন্ডিশন? অবশ্যই একটা ইমার্জেন্সি কন্ডিশন। সো আপনার সারা রাত কিন্তু এরকম বারবার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যত বেড়ে যায়, তত আপনার হাইপার টেনশন, তারপরে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে আমরা জানি ইমার্জেন্সি সিচুয়েশনে যে মেডিয়েটর গুলো তৈরি হয় সেগুলো হলো গ্লুকোজেনিক, তারা ব্লাডে গ্লুকোজ বাড়া যায়। সুতরাং সেখান থেকে ডায়াবেটিস ডেভেলপ করবে। ঠিক আছে? তো এগুলো ফিচার নিয়ে আসতে পারে। স্লিপ অ্যাপনিয়া কিভাবে হয় এখানে এই কথা বলা আছে, আমি যা যা বলছি আছে। কি কি কারণে এখান থেকে এই পর্যন্ত পড়ে নাকি একবার রিডিং। ফ্যাক্টর দ্যাট প্রিডিসপোজ টু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটার মধ্যে মেল জেন্ডার আছে, ওবেসিটি আছে, যে বিশেষ করে যাদের প্যারাফ্যারেন্সিয়াল ফ্যাট ডিপোজিশন আছে তাদের ক্ষেত্রে। কিছু ডিজিজ আছে যেগুলোতে একটু বেশি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করতে দেখা যায়, এর মধ্যে অ্যাক্রোমেগালি আছে, হাইপোথাইরয়েডিজম আছে। এছাড়া যেগুলো মাসেল রিল্যাক্স করতে পারে, ইনক্লুডিং ফ্যারেঞ্জিয়াল মাসেল, এর মধ্যে আছে হলো অ্যালকোহল এবং সিডেটিভ, এগুলো স্লিপ অ্যাপনিয়া বাড়াতে পারে। সো এই যে হাইপার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে দেখা যাবে এই পেশেন্টের স্ট্রোক হয় বেশি, করোনারি আর্টারি ডিজিজ হয় বেশি, তারপরে গ্লুকোজেনিক সিম্প্যাথেটিক মেডিয়েটর রিলিজ হওয়ার কারণে টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় বেশি। ক্লিনিক্যাল ফিচার, এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, এটা একটা স্নোরিং, ভার্চুয়ালি ইউনিভার্সাল, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন, ইম্পেয়ার কগনিটিভ ফাংশন, এগুলো। এছাড়া যদি সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয় সেক্ষেত্রে আর্লি মর্নিং হেডেক পর্যন্ত পাওয়া যায়। এখান থেকে যেটা মনে রাখতে হবে, যে ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস, স্লিপ অ্যাপনিয়া আছে কিনা এটা দেখার জন্য, এক্ষেত্রে আমরা
স্লিপ স্টাডি করি, যেটাকে বলা হয় পলিসomnography। এটাকে কি বলা হয়? পলিসomnography। অ্যাপনিয়া কাকে বলে? 10 সেকেন্ড অর লঙ্গার ব্রেদিং পজকে অ্যাপনিয়া বলে, এটা একটু মনে রাখবেন। আমরা কি টেস্ট করি? পলিসomnography। পলিসomnography লিখে রাখেন, স্লিপ অ্যাপনিয়া দেখার জন্য। ম্যানেজমেন্ট কি? এই যে গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি হলো কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, সিপ্যাপ। কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, সিপ্যাপ, এটা হলো ট্রিটমেন্ট অফ চয়েস। আজকে আমাদের লাস্ট টপিক নিউমোথোরাক্স। ক্লাসে আছে। হুম। ওকে। নিউমোথোরাক্স মানে হলো প্লুরাল স্পেসে যদি, প্লুরাল যে স্পেস এখানে যদি এয়ার থাকে, তাহলে আমরা সেটাকে নিউমোথোরাক্স করব। তো প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স অকার্স ইন পেশেন্ট উইথ নো হিস্ট্রি অফ লাং ডিজিজ। তো নিউমোথোরাক্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো প্রাইমারি নিউমোথোরাক্স, যেটা আগে কখনো এই পেশেন্টের কোনো লাং ডিজিজ ছিল না। ধরেন পেশেন্টের কোনো লাং ডিজিজ নাই, কিন্তু নিউমোথোরাক্স ডেভেলপ করছে। এটা হলো প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। এটা কাদের ডেভেলপ করে? এখানে সিনারিওটা দেওয়া আছে। যারা স্মোকিং করে, টল স্ট্রাচার থাকে, এবং যাদের অ্যাপিক্যাল সাবপ্লুরাল ব্লেড থাকে, তাদের ক্ষেত্রে প্রাইমারি নিউমোথোরাক্স, স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে একটা জেনেটিক ডিজিজের নাম বলেন তো, যে ক্ষেত্রে প্রাইমারি নিউমোথোরাক্স হতে পারে? মারফান সিন্ড্রোম, তাই না? আমি মারফানের পেশেন্টই দেখতেছি। তো মারফান মনে রাখতে হবে, টল স্ট্রাচার করবে, স্মোকিং করে, এবং যাদের সাবপ্লুরাল ব্লেড থাকে তাদের সাধারণত এই প্রাইমারি স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স থাকে। ক্লাসিফিকেশন অফ নিউমোথোরাক্স, এই যে প্রাইমারি হলো যাদের আগে কোনো লাং ডিজিজ ছিল না, স্মল প্লুরাল ব্লেড, যারা স্মোকার, তাদের ক্ষেত্রে এটা রাপচার হয়ে হতে পারে। আর হলো সেকেন্ডারি নিউমোথোরাক্স, অর্থাৎ যাদের আগে লাং ডিজিজ ছিল বা লাং ডিজিজ আছে, এই অবস্থায় যদি নিউমোথোরাক্স ডেভেলপ করে। এবং সবচেয়ে কমন কারণ কি? সিওপিডি পেশেন্ট, বিশেষ করে সিওপিডি পেশেন্ট, ইনফাইসেমার পেশেন্ট, ইনফাইসেমাটাস যে গুলা আছে ওইটা রাপচার হয়ে খুব কমনলি নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। ঠিক একইভাবে টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস একদম গর্ত করতে 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 অনেক সময় গর্তটা প্লুরাকে এফেক্ট করে নিউমোথোরাক্স করে ফেলতে পারে। সো মেইনলি আমরা ওয়ার্ডে যেগুলো পাই, সিওপিডি এবং টিউবারকুলোসিস সবচেয়ে বেশি পাই। এছাড়া লাং অ্যাবসেসে পেতে পারেন, পালমোনারি ইনফ্রাক্টে পেতে পারেন, লাং ক্যান্সারও পাওয়া যেতে পারে। সবচেয়ে কমন হলো টিউবারকুলোসিস, অবস্ট্রাকটিভ পালমোনারি লাং ডিজিজ। এরপরে আপনি ইনফ্রাক্ট লাং ম্যালিগন্যান্সি যদি আনতে চান আনতে পারেন। আর হলো ট্রমাটিক, যেমন ফলোইং সার্জারি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এক্সেট্রা। এখন তিনটা টাইপ আছে। একটা হলো ক্লোজ টাইপ, ওপেন টাইপ, টেনশন টাইপ। ক্লোজ টাইপ কি? এখানে প্লুরাল স্পেসে বাতাস ঢুকছে, প্লুরাল স্পেসে বাতাস ঢুকছে, কিন্তু এখন ওপেনিংটা সিলড হয়ে গেছে। সো এই বাতাসটা এখন বাইরে বেরো হতে পারতেছে না, আবার নতুন করে বাতাস যাচ্ছেও না। কিন্তু এখনো এই যে প্লুরাল প্রেসার, নর্মালি প্লুরাল প্রেসার কি থাকে? নেগেটিভ থাকে। এই জন্য তো সে লাংকে এরকম টেনে ধরে রাখে। সো এখানে বাতাস ঢুকছে। সো নেগেটিভ প্রেসার কিছুটা প্রশমিত হয়েছে, কিন্তু পুরাপুরি ভাবে কিন্তু নেগেটিভ প্রেসার এখনো প্রশমিত হয় নাই, কারণ ওপেনিংটা সিলড হয়ে গেছে। সুতরাং এখানে স্টিল নাও
এখানে যে মিন প্লুরাল প্রেসার এটা পজিটিভ, সো লাং এখনো কলাপস করেন। সো ক্লোজ টাইপ হলো মিন প্লুরাল প্রেসার এখানে স্টিল নেগেটিভ থাকবে, ওপেনিংটা সিলড হয়ে যাবে। এরপর হলো ওপেন টাইপ। ওপেন টাইপটা কি? শ্বাস নিবেন যখন বাতাস প্লুরাল স্পেসে ঢুকবে, শ্বাস ছাড়বেন যখন বাতাস প্লুরাল স্পেস থেকে বাইরে বের হয়ে আসবে। সো এখানে মিন প্লুরাল প্রেসার হবে অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর একটা হলো টেনশন নিউমোথোরাক্স, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আপনি যখন শ্বাস নিবেন বাতাস প্লুরাল স্পেসে প্রবেশ করবে, কিন্তু এই ওপেনিংটা কাজ করবে একটা ওয়ান ওয়ে ভালভের মতো। অর্থাৎ বাতাস, শ্বাস নিচ্ছেন, বাতাস প্রবেশ করলো, কিন্তু বাতাস আর বের হতে পারবে না। তো যত শ্বাস নিবেন তত বাতাসের মধ্যে ভরতে থাকবে, এবং এই বাতাস আলটিমেটলি আপনার লাংকে তো ছোট বানায় ফেলবেই, পাশে থাকা মেডিস্টেনামের যে স্ট্রাকচার গুলো সেগুলোকে কম্প্রেস করবে, হার্টকে কম্প্রেস করবে। সো পেশেন্ট উইল বি প্রেজেন্টেড উইথ দ্য ফিচার অফ হার্ট ফেলিওর, যেমন ট্যাকিকার্ডিয়া, লো ব্লাড প্রেশার, এইসব নিয়ে আসবে পেশেন্ট। ওকে, সো এই তিন টাইপ আছে। এখানে তিন টাইপের কথা বর্ণনা দেওয়া আছে, আমি যেভাবে বললাম ওইটাই মনে রাখবেন। টেনশন নিউমোথোরাক্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট। By contrast, in tension pneumothorax, there is rapidly progressive breathlessness associated with marked tachycardia, hypotension, and tracheal displacement to opposite side. অর্থাৎ সব মেডিস্টেনামেও চাপ দিবে, ট্রাকিয়াকেও চাপ দিবে, হার্টকেও চাপ দিবে, যার কারণে হার্ট ফেলিয়ার পর্যন্ত ডেভেলপ করে ফেলবে। ইনভেস্টিগেশন চেস্ট এক্স রেতে এখানে আপনি কি পাবেন? কমপ্লিট ট্রান্সলুসেন্সি পাবেন, কোনো ভাস্কুলার শ্যাডো পাবেন না। অর্থাৎ দেখবেন যে লাঙের একটা জায়গায় একদম কালো, এখানে কোনো ভাস্কুলার শ্যাডো নাই, এবং এর সাথে একটা ডিফ্লেটেড লাং মার্জিন পাবেন আপনি। ওকে, তো এটা একটু মনে রাখবেন, লাং এজ পাওয়া যাবে উইথ ডিফ্লেটেড লাং এজ, উইথ কমপ্লিট ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড, উইদাউট ভাস্কুলার শ্যাডো। এখন ম্যানেজমেন্ট, আপনার এত ভেতরের পড়া বাদ দিয়ে আমি একটা কথা বলে দিই, এইটা ফলো করেন। তিনটা স্টাডি, পেশেন্ট নিউমোথোরাক্স নিয়ে আসছে, পেশেন্টের মেডিস্টাইনাল শিফট হয়েছে কিনা। যদি মেডিস্টাইনাল শিফট হয়ে যায়, সাথে যদি হাইপোটেনশন থাকে, কিংবা মেডিস্টাইনাল শিফট হয়ে যায়, তাহলে মনে করবেন এটা টেনশন নিউমোথোরাক্স। তাহলে প্রথমে কি করতে হবে? হ্যাঁ, তাহলে পেশেন্টকে অবশ্যই ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ অ্যাটাচ টু আন্ডার ওয়াটার সিল ডিভাইস দিতে হবে। অর্থাৎ ইন্টারকোস্টাল টিউব ড্রেনেজ দেখছেন না, ওই যে ওয়াটার সিল ড্রেনেজ, বা এক কথা বলি ইন্টারকোস্টাল ওয়াটার সিল ড্রেনেজ দিতে হবে। এবার আসেন, ধরেন মেডিসিনাল শিপ নাই, কিন্তু পেশেন্টের ক্রনিক লাং ডিজিজ আছে, অর্থাৎ সিওপিডি পেশেন্ট বা টিবি আছে, তারপরেও পেশেন্টকে ওয়াটার সিল ড্রেনেজ দিতে হবে। এই দুটা জিনিস একটু মনে রাখেন, আর এদিকে এইগুলো কিছুই মনে রাখতে হবে না। সো মনে রাখেন যে পেশেন্টের যদি টেনশন নিউমোথোরাক্স ডেভেলপ করে, বা সিএল ক্রনিক লাং ডিজিজের পেশেন্ট, টিবি পেশেন্ট, সিওপিডি পেশেন্ট, এরকম পেশেন্টের যদি নিউমোথোরাক্স ডেভেলপ করে, অবশ্যই ট্রিটমেন্ট অফ চয়েস হলো আন্ডার, মানে ওয়াটার সিল্ড ইন্টারকোস্টাল ড্রেনেজ। ওকে, এদিকে দেখেন, small primary pneumothoraces usually resolve spontaneously and only required intervention if patient is breathlessness। অর্থাৎ প্রাইমারি নিউমোথোরাক্স যদি স্মল হয়, স্মল কখন বলবো? যখন লাং এজ চেস্ট ওয়াল থেকে 2 সেন্টিমিটারের কম ডিফ্লেক্টেড হবে। এটা চেস্ট ওয়াল, এটা হলো লাং এজ 1 সেন্টিমিটার আছে।
সেটা স্মল। যখন 2 সেন্টিমিটারের বেশি হবে তখন আমরা এটাকে লার্জ বলবো। তো স্মল প্রাইমারি নিউমোথোরাসিস যদি হয়, তাহলে এক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার নেই, এটা স্পন্টেনিয়াসলি রিজলভ হয়ে যাবে। ওকে। তারপরে এখানে আর একটা কোশ্চেন থাকবে, দেখেন, যে যদি টেনশন নিউমোথোরাক্স থাকে তাহলে মোস্ট ইমিডিয়েট ট্রিটমেন্ট অ্যাপ্রোচ কি? যে ইমিডিয়েট রিলিজ অফ পজিটিভ প্রেশার বাই ইনসার্শন অফ এ ক্যানুলা ইনটু দ্য প্লুরাল স্পেস। অর্থাৎ আপনি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের এখানে একটা ক্যানুলা ঢুকায় দিবেন, তাহলে পেশেন্টের এটা রিলিজ হয়ে যাবে। এটা হলো ইমিডিয়েট মেজার। তারপরে তাকে অবশ্যই আপনাকে ওয়াটার সিল ড্রেনেজ দিতে হবে। এখন এই ইন্টারকোস্টাল ড্রেন কোন সময় আমরা রিমুভ করব? যখন লাং ইনফ্লেটেড হয়ে যাবে, বাবলিং স্টপ করবে, 24 ঘন্টা পরে আমরা আমরা চেস্ট ড্রেন খুলে ফেলবো। কিন্তু 5 থেকে 7 দিন হয়ে গেছে তারপরে বাবলিং যদি হয়, তাহলে এটা মিন করে হলো সার্জারি ইন্ডিকেশন এখন দরকার। যখন 5 থেকে 7 দিন হয়ে যাবে, এরকম যদি সিনারিও থাকে, নিউমোথোরাক্সের পেশেন্ট, আপনার কি করা হয়েছে, ওয়াটার সিল ড্রেনেজ দেওয়া হয়েছে, আজকে 8তম দিন, তারপরে এখনো বাবলিং হচ্ছে, হোয়াট ইজ দ্য নেক্সট ট্রিটমেন্ট অফ চয়েস? লিখতে হবে যে রেফার টু থোরাকো সার্জারি ডিপার্টমেন্ট ফর সার্জিক্যাল অ্যাপ্রোচ। এই যে patient with closed pneumothorax should be advised not to fly as the trapped gas expand in altitude। অর্থাৎ আমরা জানি যত উপরের দিকে উঠবেন তত গ্যাস কিন্তু এক্সপান্ড করে, তাই না? তো ক্লোজ টাইপ যারা, ওরা যদি প্লেনে ওঠে তখন কি হবে? এই গ্যাসটা এক্সপান্ড করবে এবং লাং আরো কলাপস করে দেবে। সুতরাং ক্লোজ টাইপ যারা, তাদের ফ্লাই করতে দেওয়া যাবে না ট্র্যাপ গ্যাস রিজর্ভ হওয়ার আগ পর্যন্ত। তারপরে কতদিন পরে ফ্লাই করতে পারবে? ফুল ইনফ্ল্যাটেড হওয়ার 7 দিন পরে। এটা একটু মাথায় রাখতে পারেন, এখান থেকে আর কিছু লাগবে না। এই এরিয়াটার কথা মনে রাখেন, যেখান থেকে আমরা ইন্টারকোস্টাল ড্রেনেজ টিউব ঢুকাই, একটা অ্যাঙ্গেল যার অ্যাপেক্স হলো বেস অফ দ্য এক্সিলাই, এই সাইডে থাকবে হলো পেক্টোরালিস মেজরে ল্যাটারাল, এখানে ল্যাটিসিমাস ডোরসি ল্যাটারাল, আর এটা হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। রিকারেন্ট স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স হলে ট্রিটমেন্ট হলো প্লুরোডিওসিস, যেটা প্লুরাল অ্যাব্রাশন করে করা যেতে পারে, প্লুরেক্টমি করে করা যেতে পারে, থোরাকোটমি করে করা যেতে পারে। এখান থেকে আর কিছু লাগবে না। ঠিক আছে, এই পর্যন্তই। থ্যাংক ইউ।